প্রথমেই বলি, এটি একটি জঘন্য নির্মম সত্য ঘটনা। তাই আপনারা যারা 18 বছরের নিচে আছেন, বিশেষ করে মেয়েরা, তাদের বলবে এটা আপনাদের জন্য না দেখাই ভালো। যদিও এই নির্মম ঘটনাটি যখন ঘটেছিল তখন মেয়েটির বয়স ছিল 8। মুভিটির নাম হচ্ছে এ গার্ল ফ্রম মগাদিশু। সোমালিয়ার একটি নির্মম আর বর্বর সত্যের উপর নির্মিত এই মুভিটি। শুধু এইটুকু বলতে পারি, এই সত্য ঘটনায় আপনার হৃদয় কেঁপে উঠবে। তো চলুন জেনে আসি মেয়েদের সাথে ঘটা এক নির্মম জঘন্য সত্য ঘটনা। এই মুভির গল্পটি শুরু করার আগে আপনাদের কিছু বিষয় জানানো দরকার। প্রথমত, এই মুভির পুরো গল্পটি এই মুভির মূল চরিত্র ইফরা তার নিজমুখী ইউরোপিয়ান আদালতে বর্ণনা করছিল। দ্বিতীয়ত, এই মুভিতে আপনারা বারবার এফজিএম নামক একটি শব্দ শুনবেন, যেটা কিনা এই মুভির মূল বিষয়। এফজিএম এর মিনিং হচ্ছে ফিমেল জেনিটাল মিউটিলেশন। বিষয়টি আপনাদের সংক্ষেপে বোঝাই। ছোটবেলায় বাচ্চা মেয়েদের বিশেষজ্ঞ ব্লেড দিয়ে কেটে সেটিকে আবারও সেলাই করে রাখা হয়, যাতে করে বিয়ের দিন এই মেয়েগুলোর হাজবেন্ডরা বুঝতে পারে যে তারা পিওর। তৃতীয় বিষয়টি হচ্ছে, এই এফজিএম কোনো ধর্মীয় রীতি না, এটি আফ্রিকান একটি সংস্কৃতি। বিশেষ করে সোমালিয়ার 98% মেয়েদের ভাগ্যেই পরিণতি ঘটে। সেখানকার সকল ধর্মের মানুষেরা এই রীতি যুগ যুগ ধরে মেনে আসছে। তাই এই বিষয়টি কোনো ধর্মের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। তো এবার মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি পুরনো অতীত দেখতে পাই, যেখানে কয়েকটি একই বয়সী সোমালিয়ান বাচ্চা মেয়ে খেলছিল। তারা অনেক হাসি খুশি ছিল। এই বাচ্চাগুলোর বয়স 7 থেকে 10 বছরের মধ্যে। কিছুক্ষণের মধ্যে একজন বয়স্ক লোক সেখানে আসে। একজন মহিলা তার হাতে একটি ব্লেড দেয়, অন্যদিকে আরেকটি ব্লেড আগুনে পোড়ানো হচ্ছিল। সেই মহিলাটি একটি বাচ্চাকে ইফরা বলে ডাক দেয়। এই ইফরাই হচ্ছে আমাদের মুভির মূল চরিত্র। ইনি ছিলেন ইফরার দাদি। তিনি ইফরাকে একটি স্বর্ণের চেন উপহার দেন আর একটি ছোট্ট ঘরের মধ্যে যেতে বলেন। তারপর শোনা যায় একটি করুণ আর্তনাদ। আর এরপরে ঘটনা চলে আসে কয়েক বছর পরে। এটা হচ্ছে সোমালিয়ার রাজধানী মোগাদিশু। সোমালিয়া তখন গৃহযুদ্ধ চলছিল। চারদিকে মানুষ বেঁচে থাকার জন্য ছোটাছুটি করছিল। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সেই হচ্ছে ইফরা। সেও বাঁচার জন্য প্রাণপণে ছুটে চলেছে। ইফরার দৌড়ে পারছিল না, সে একটি জায়গায় লুকিয়ে পড়ে। তারপর সেখান থেকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সে দৌড়াতে থাকে তার বাড়ির দিকে। আর ফাইনালি সে তার বাবাকে দেখতে পায়। সেখানে ইফরার ভাইও ছিল। ইফরা তার গল্পে বলে, এই দিন আমি আমার ভাইকে শেষবারের মতো দেখেছিলাম। ইফরার বাবা আর ভাই অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে, আর ইফরা লুকিয়ে পড়ে তাদের বাড়ির দোতলায়। তারপর এক শুনশান নীরবতা। ইফরা অপেক্ষা করতে থাকে তার বাবার জন্য। বাইরে প্রচন্ড গোলাগুলির আওয়াজ হচ্ছিল। ইফরা বারবারই উকি দিয়ে বাইরের অবস্থা বোঝার চেষ্টা করছিল, কিন্তু তার পরিবারের কোনো মানুষকে সে বাইরে দেখতে পায় না। সে হতাশ হয়ে জানালা আটকে দেয়। আর তখনই সে একটি শব্দ শুনতে পায়, দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। তারপর আরো 3 জন ঢোকে। এরা সবাই বিদ্রোহী। এই 4 জন ইফরার উপরে সারাদিন এক অমানবিক নির্যাতন চালায়। দৃশ্য পরিবর্তন হয়। ইফরার দাদি ততক্ষণে ফিরে এসেছিল। সে একজন স্থানীয় ডাক্তার নিয়ে এসেছে। ডক্টর ইফরার সেই জায়গাটি আবারও সেলাই করে দেয়। কষ্টে মেয়েটি চুপচাপ শুয়েছিল। ডক্টর একটি কাগজ দেখে ইফরাকে বলে, এই চিঠিতে তোমার আমেরিকাতে থাকা সেই আন্টি একটি নাম্বার দিয়েছে। ডক্টর বলেন, তোমার যদি সুযোগ থাকে তাহলে তুমি এদেশ ছেড়ে চলে যাও। পরদিন ইফরা সেই নাম্বারটি নিয়ে আসে স্থানীয় বাজারে তার আন্টিকে কল করার জন্য। ইফরা দোকানের বাইরে দাঁড়িয়েছিল। তার চাচা ফোনে আমেরিকাতে থাকা ইফরার আন্টির সাথে কথা বলছিল। ইফরার আন্টি ইফরার বিদেশে যাওয়ার ব্যবস্থা করেছেন। তিনি কিছু টাকাও পাঠিয়েছেন। কথা শেষে ইফরার চাচা ইফরাকে জানায়, তোমাকে এখন এখান থেকে ইথিওপিয়ার বর্ডার হয়ে আদ্দিস আবাবায় যেতে হবে। সেখানে তোমার আন্টির এক এজেন্ট অপেক্ষা করছে। সে তোমাকে আমেরিকাতে নিয়ে যাবে। চাচা ইফরাকে তাড়া দেন আর তিনি বলতে থাকেন, তোমাকে এক্ষুনি যেতে হবে। তারা দুজন রওনা হয় বাস স্ট্যান্ডের দিকে, কিন্তু সেখানে যে দেখা যায় সকল বাসই ভরে গিয়েছে। আর এটাই ছিল ইথিওপিয়া বর্ডারে যাবার শেষ বাস। ইফরার আঙ্কেল অনেক রিকোয়েস্ট করতে থাকে বাস ড্রাইভারদের, কিন্তু কেউই আসলে নিতে রাজি হচ্ছিল না, কারণ বাসে কোনো সিট খালি নেই। কিন্তু এরই মধ্যে বিদ্রোহীরা সেখানে গ্যাঞ্জাম শুরু করে। আর এই সুযোগে ইফরা বাসের ছাদে উঠে যায়। চাচা ইফরাকে বুঝিয়ে দেয়, মাথা সবসময় নিচু করে রাখবে আর নিজেকে লুকিয়ে রাখবে। চাচা বিদায় নিয়ে চলে যান। সমুদ্রের কিনারা ধরে বাস চলতে থাকে ইথিওপিয়া বর্ডারের দিকে। মাঝরাতে হঠাৎই একটি চেকপোস্টে বাসটি থামে। এটা ছিল বিদ্রোহীদের চেকপোস্ট। বাস থেকে সবাইকে নামানো হয় আর মহিলাদের হুমকি দেওয়া হয়, যদি এখানে থাকা সবাই তাদের সাথে টাকা পয়সা না দিয়ে দেয় তাহলে তারা এই মহিলাগুলোর সাথে খারাপ কাজ করবে। বাধ্য হয়ে সবাই তাদের সাথে থাকা টাকাগুলো দিয়ে দেয়। ইফরা সবকিছুই ওপর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। বাস সেখান থেকে আবারও ছেড়ে দেয়। রাত শেষ হয়ে ভোরের আলো ফোটে। তখনও বাস জঙ্গলের আঁকা বাঁকা পথ বেয়ে চলছিল ইথিওপিয়া বর্ডারের দিকে। ইফরা এখন ছাদ থেকে নেমে বাসের ভিতরে এসে বসেছে। বাসটি এবার ইথিওপিয়ার বর্ডারে এসে দাঁড়ায়। এখান থেকে আদ্দিস আবাবা পর্যন্ত অন্য একটি বাস এই যাত্রীদের নিয়ে যাবে। সবাই ওই বাস থেকে নেমে নতুন বাসে উঠে যায়। বাসটি এবার চলতে থাকে আদ্দিস আবাবার দিকে। প্রথম থেকে একটি লোক ইফরার সাথে ফ্লার্টিং করছিল, কিন্তু ইফরা কোনো পাত্তা দিচ্ছিল না। আর রাতের বেলা বাসটি পৌঁছেছে আদ্দিস আবাবায়। এই বাসের বেশিরভাগ যাত্রীকে পাচার করে দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ইফরা সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যায়। তারপর ইফরা তার কাছে থাকা একটি ঠিকানা অনুযায়ী একটি বাসায় পৌঁছায়। সেখানে ইফরা 2 দিন অপেক্ষা করে। তারপর সেখানে একজন লোক
লোক আসে। এই ছেলেটির নাম হাসান। সেই এখান থেকে আমেরিকা পর্যন্ত ইফরাকে নিয়ে যাবে। তারা দুজন এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে একটি ট্যাক্সিতে করে। হাসান ইফরাকে বলে, তোমার মুখটা ভালোভাবে কাভার করো, যেভাবে একজন ভালো আদর্শবান মুসলিম নারী করে। ইফরা তাই করে। এবার হাসান ইফরাকে বলে, আমার কথা মন দিয়ে শোনো, এটা হচ্ছে তোমার পাসপোর্ট। এয়ারপোর্টে যাওয়ার পরে তুমি আমাকে দূর থেকে ফলো করবে। তোমাকে দেখে যেন মনে না হয় তুমি আমার সাথে এসেছো। আর যদি তুমি ইমিগ্রেশনে ধরা পড়ে যাও তাহলে তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। তারা দুজনে এয়ারপোর্টে পৌঁছে যায়। হাসান খুব সহজে ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলে। ইফরা লাইনের একদম শেষ মাথায় ছিল। ইফরা খুবই ভয় পাচ্ছিল। সেই ইমিগ্রেশন অফিসারের কাছে তার পাসপোর্টটি আর টিকিটটি দেয়। অফিসার মহিলাটি ইফরার মুখের দিকে তাকায় আর তারপর তাকে পাসপোর্ট আর বোর্ডিং পাস দিয়ে দেয়। এই যাত্রায় মেয়েটি বেঁচে গেল, কিন্তু এয়ারপোর্ট তো দূরের কথা, সে কখনো তার শহরের বাইরেই বের হয়নি। তাই নিয়মকানুন সবকিছুই তার বুঝতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরে ইফরা তার সাধ্যমতো চেষ্টা করছিল। আর ফাইনালি হাসানের পেছন পেছন ইফরা প্লেনে ঢুকে যায়। হাসান ইফরার কাছ থেকে তার পাসপোর্টটি নিয়ে নেয়। মূলত এটা ছিল তো একটি জাল পাসপোর্ট। ইফরা হাসানের এক সিট সামনেই বসেছিল। সে তো কোনো নিয়মই জানে না, তাই সে আশপাশের যাত্রীদের নকল করার চেষ্টা করছিল। আর এভাবেই কেটে যায় অনেকগুলো সময়। প্লেনটি একটি এয়ারপোর্টে ল্যান্ড করেছে। হাসান ইফরাকে আবারও পাসপোর্টটি দেয়। ইফরা জিজ্ঞেস করে, আমরা কি আমেরিকাতে পৌঁছে গিয়েছি? হাসান বলে, না, এটা ট্রানজিট, এখানে আবার নতুন করে ইমিগ্রেশন হবে। আর এবারে ইফরা হাসানকে দূর থেকে ফলো করছিল। ইফরা তার পাসপোর্টটি ইমিগ্রেশন অফিসারের কাছে জমা দেয়। ইফরা তখন ব্যাকগ্রাউন্ড থেকে বলছিল, এবার আমার কাছে মনে হচ্ছিল আমি ধরা পড়ে যাব, কিন্তু ভাগ্য আমার সাথে ছিল। ইফরা আবার অপেক্ষা করতে থাকে নতুন প্লেনে ওঠার জন্য। হাসান তাকে কিছু খাবার দিয়ে যায়, কিন্তু ইফরা জানে না এই খাবারগুলো কিভাবে খেতে হয়, কারণ সে জীবনে কখনো এমন খাবার দেখেইনি। ইফরা প্লেনে উঠে যায়। এই মেয়েটির কাছে এই সবকিছু এক নতুন অভিজ্ঞতা। সে অনেক ক্লান্ত, তাই সে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। প্লেনটি পৌঁছে যায় তার শেষ গন্তব্যে। ইফরা আবারও হাসানকে ফলো করতে থাকে। এটা ছিল ইফরার শেষ ইমিগ্রেশন। অফিসার ইফরার পাসপোর্ট দেখে বলে, হে ইফরা, আমাদের দেশে তোমাকে স্বাগতম। ইফরা ভাবছে এটা আমেরিকা, কিন্তু হাসান তাকে জানিয়ে দেয় এটা আসলে আমেরিকা না, এটা আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। আর ইফরার আন্টি এখানে ইফরাকে নিয়ে আসার কন্ট্যাক্ট হাসানকে দিয়েছিল, কারণ আমেরিকা এখন আফ্রিকানদের ঢুকতে দিচ্ছে না। এখানে ইফরা রাজনৈতিক আশ্রয় যেতে পারবে। হাসান ইফরাকে নিয়ে রওনা হয় আয়ারল্যান্ডে থাকা আমেরিকান এম্বাসির দিকে। পথের মধ্যে হাসান ইফরাকে বুঝায়, তুমি এম্বাসিতে যে রাজনৈতিক আশ্রয় চাইবে, আর এই সবকিছু তোমাকে নিজে নিজে করতে হবে। কিন্তু ইফরার এবার অনেক ভয় লাগছে। সে বারবারই হাসানের সাহায্য চাচ্ছে। তারা ডাবলিনে থাকা আমেরিকান এম্বাসির সামনে পৌঁছে যায়। হাসান আর ইফরার পথ এখান থেকে আলাদা হয়ে যায়। ইফরা বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল। বাইরে প্রচন্ড তুষারপাত হচ্ছিল। ইফরা ভয়ে ভয়ে এম্বাসির মধ্যে ঢোকে। রিসেপশনে থাকা ছেলেটি তাকে জিজ্ঞেস করে, হোয়াটস ইওর নেম? কিন্তু ইফরা তো ইংলিশ জানে না। আর এরপর ছেলেটি বিভিন্ন আফ্রিকান ভাষা ট্রাই করে। আর ফাইনালি ইফরা ওই ছেলেটির ভাষা বুঝতে পারে। হাসানের দেওয়া ইফরার হাতে থাকে একটি চিরকুট সে ওই ছেলেটির হাতে দেয়। ইফরা এদেশে রাজনৈতিক আশ্রয় চায়। টেলিফোনে একজন সোমালিয়ান ট্রান্সলেটরের মাধ্যমে এম্বাসির লোকেরা ইফরার সকল কথা জানতে পারে। শুরু হয় ইফরার এদেশে আশ্রয়ের কার্যক্রম। ইফরা তো লিখতে জানে না, তাই তার আঙুলের ছাপ নেওয়া হয়। স্বেচ্ছাসেবী কর্মীরা ইফরাকে যথাসাধ্য সাহায্য করছিল। এরপরে তার ইফরাকে একটি থাকার জায়গায় নিয়ে আসে। এখানে ইফরার মতো অনেক আশ্রয় প্রার্থী মানুষ রয়েছে। ইফরা সেখানে একজন সোমালিয়ান মেয়ে খুঁজে পায়। তারা দুজন একই রুমে থাকে। ইফরার কাছে এই সকল পরিবেশই একদম নতুন। কয়েকদিন আগে ইফরা কোথায় ছিল একবার মনে করে দেখুন। পরদিন থেকে শুরু হয় ইফরার ওয়েস্টার্ন কালচারের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার নতুন এক যাত্রা। ইফরার ভাষা দু একজন সোমালিয়ান ছাড়া কেউই বোঝে না। ইফরা তার বান্ধবীর মাধ্যমে জানায় সে শিখতে চায়, সে বলতে চায়। দৃশ্য পরিবর্তন হয়। ইফরাকে আজ মেডিকেল চেকআপের জন্য একটি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। হসপিটালের সামনে আগে থেকে সেই সোমালিয়ান ট্রান্সলেটর দাঁড়িয়েছিল, যে ওই দিন টেলিফোনে ইফরার কথা ট্রান্সলেট করে দিয়েছিল। আজও সে একই কাজই করতে এসেছে। সে ইফরাকে বোঝায় কোনটা কি টেস্ট আর কেন সেগুলো করা হচ্ছে। ইফরার ব্লাড টেস্ট, এইচআইভি টেস্ট সহ অনেক টেস্ট করা হয়। ইফরা কিছুটা ভীত ছিল। এরপরে তার প্রেগনেন্সি টেস্টও করা হয়। আর বাকি ছিল একটি ফাইনাল টেস্ট। ইফরার বিশেষজ্ঞ একজন ডক্টর পরীক্ষা করবেন। ইফরাকে সেই অনুযায়ী প্রস্তুত করা হয়। ডক্টর তাকে মানসিকভাবে সান্ত্বনা দেয়। কিন্তু যখন তারা পরীক্ষা করতে যাবেন, ওখানে থাকা সকল ডক্টর একদম নিস্তব্ধ হয়ে যান। ইফরাকে বাইরে নিয়ে আসা হয়। তার চোখ পানিতে ছলছল করছিল। আর এরপর দুজন ডক্টর আর সেই ট্রান্সলেটর ইফরার কাছে আসে। পুরুষ ডক্টরটি ট্রান্সলেটরের মাধ্যমে ইফরাকে বলে, আমি চলে যাচ্ছি। উনি একজন মহিলা গাইনি বিশেষজ্ঞ। তুমি তোমার ঘটনা ওনাকে খুলে বলো। মহিলা ডক্টরটি এবার ট্রান্সলেটরের মাধ্যমে জিজ্ঞেস করে, এটা কিভাবে হলো? ইফরা চোখে পানি আর কিছুটা রাগ নিয়ে বলে, এটা তো আশ্চর্য হবার মতো কোনো বিষয় না। এটা তো আমাদের আফ্রিকান তথা সোমালিয়ার মেয়েদের পরিণতি। ইফরা কান্না একদম ভেঙে পড়ে। ওখানে থাকা কারো মুখে কোনো ভাষা নেই ইফরাকে সান্ত্বনা দেবার। ইফরার কান্নায় চারদিক ভারী হয়ে উঠেছে। সে আর ওই দিন কাউকে কিছু বলতে পারে না। পরদিন ইফরাকে এম্বাসি থেকে
জানানো হয় তার মেডিকেল টেস্টের সকল রিপোর্টই ভালো এসেছে, তেমন কোনো কঠিন রোগ ধরা পড়েনি। ইফরা কিছুটা রিল্যাক্স হয়। সে ওই ক্যাম্পে থাকা সোমালিয়ান বান্ধবীর সাথে গল্প করছিল। তারা গল্পের এক পর্যায়ে আক্ষেপ করে বলে, আমাদের সোমালিয়ান মেয়েদের জীবনে 3বার এই কষ্ট আসে। প্রথম কষ্ট হয় FGM ডেতে, তারপর কষ্ট হয় বাসর রাতের দিন, আর তারপর হয় যখন আমরা বাচ্চা জন্ম দেই। এই কথাগুলো বলতে বলতে মেয়েগুলো কান্না করে দেয়। দৃশ্য পরিবর্তন হয়। শুরু হয় ইফরা সহ অন্যান্য মেয়েদের ইংরেজি শেখার ক্লাস। প্রথমে তাদের নর্মাল কমিউনিকেশন ইংলিশগুলো শেখানো হচ্ছিল। ইফরা ধীরে ধীরে এখন তার নামও লিখতে পারে ইংলিশে। এভাবে চলতে চলতে ইফরা এখন অনেকটাই ভালো ইংলিশ পারে। সে পরীক্ষাও অনেক ভালো করে। শিক্ষক তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। ইফরা কম্পিউটার শিক্ষাটাও সবার থেকে অনেক দ্রুত শিখছিল। তারা সবাই মিলে সারাদিন একই সাথে ইংলিশ প্র্যাকটিস করতে থাকে। তারা এখন নিজেদের মধ্যেও সবসময় ইংলিশেই কথা বলে। ইফরার চেষ্টাটা ছিল অদম্য। সে ইংরেজি খুব ভালোভাবে শিখে তার গল্প পুরো পৃথিবীকে জানাতে চায়। সে তার ঘটনা রিলেটেড বিভিন্ন ওয়ার্ডও শেখে। সে তার গল্প রিলেটেড অনেক ওয়ার্ডই জানতো না যে সেগুলোকে ইংলিশে কি বলে। সে সেগুলো গুগল থেকে শিখেছে। পরদিন থেকে ইফরা ভাঙা ভাঙা ইংলিশে তার জীবনের গল্প সবাইকে জানাতে শুরু করে। ওই দিন শুধু একা ইফরার FGM হয়নি, ইফরা সহ তার আরো 3টি কাজিনের FGM হয়েছিল। তাদের সবাইকে একটি ছোট কুঁড়ে ঘরে ঢোকানো হয়েছিল। আমার বয়স ছিল তখন 8 বছর। আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ বাইরে তখন উৎসব হচ্ছিল। আমার এখনো মনে আছে যে আমাদের FGM করা ছিল সে ছিল আমাদের একজন আঙ্কেল, আর সবকিছু আয়োজন করেছিল আমার দাদি। একজনকে ভেতরে নেওয়া হচ্ছিল, আর কিছুক্ষণ পর পর এক তীব্র চিৎকার শুনতে পাচ্ছিলাম। আমার অনেক ভয় করছিল, কিন্তু আমি জানতাম আমার কিছু করার নেই। আমার দাদি সবার পা বিছানার সাথে বেঁধে রাখছিল যাতে আমরা নড়াচড়া না করতে পারি। আমাদের FGM শেষে এভাবেই আমাদের ওই রুমের মধ্যে বেঁধে রাখা হতো 40 দিন। কিন্তু সব থেকে কষ্টের বিষয় কি জানেন? এই 40 দিন আমরা ওয়াশরুমে যেতে পারতাম না। হাত পা বাঁধা অবস্থায় বিছানায় আমাদের ওয়াশরুমের কাজ করতে হতো। এই তীব্র যন্ত্রণা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমাদের যে কয়জন কাজিনের একসাথে FGM হয়েছিল তাদের মধ্যে একজন ইনফেকশনে মারা গিয়েছিল। ও মৃত্যু যন্ত্রণায় অনেক চিৎকার করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত জীবনের কাছে হেরে গিয়েছিল। ইফরার চোখে পানি। ইফরার কথাগুলো যারা শুনছিল তাদের চোখেও পানি। ইফরা কাঁদো কাঁদো গলায় বলে, এটা আমার গল্প না, এটা আমাদের গল্প। ধীরে ধীরে ইফরা এবং ইফরার গল্প পুরো পৃথিবীতে পপুলার হয়ে যায়। ইফরা এখন একজন পাবলিক ফিগার, যে কিনা পৃথিবীতে একমাত্র নারী যে কিনা FGM এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে কথা বলছে। ইফরার এখন অনেক ফলোয়ার, আর ইফরা নিজেকে আমূল পরিবর্তন করে নিয়েছে। সে এখন জানে যে আধুনিক পৃথিবীতে কিভাবে চলতে হয়। সে এখন অনেক আত্মবিশ্বাসী। ইফরার আন্দোলনে এখন একাত্মতা প্রকাশ করেছে আয়ারল্যান্ডে থাকা শত শত নারী। আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা তখন আয়ারল্যান্ড এসেছিল, আর সেই প্রোগ্রামে ইফরারও দাওয়াত পেয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা সবার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। ইফরা সেখানেও তার আন্দোলনের প্ল্যাকার্ডটি উঁচু করে ধরে রেখেছিল, আর চিৎকার করে বারবার বলছিল, উই ওয়ান্ট জাস্টিস। এরপর ইফরা বলতে থাকে, এরপর থেকে সবাই আমার ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। প্রত্যেকদিন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া ইন্টারভিউ দিতে থাকলাম। প্রত্যেক আন্তর্জাতিক সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে দাওয়াত পেতে থাকলাম। আমাকে এবং আমাদের মতো নারীদের প্রত্যেকটি জাতীয় টেলিভিশনে দেখানো হচ্ছিল, কিন্তু তখনও আমরা আয়ারল্যান্ডের নাগরিক ছিলাম না। টিভিতে প্রোগ্রাম দেখে আমি বান্ধবীকে বলছিলাম, আমার দাদি যদি এই প্রোগ্রাম দেখতে পায় আমাকে মেরেই ফেলবে। আমার সোমালিয়া থেকে এখানে আসার গল্পটা আয়ারল্যান্ডের টিভিগুলোতে নিয়মিত প্রচারিত হতে থাকলো। আমার জীবনের গল্প আয়ারল্যান্ডের প্রেসিডেন্টেরও চোখ এড়ায়নি। আমার আশপাশের প্রত্যেকটা মানুষ আমাকে সর্বোচ্চ অ্যাপ্রিসিয়েট করতে থাকলো। রাস্তার পুলিশেরাও আমাকে এখন চেনে। আমার সাথে তারা ছবি তুলতে চায়। এরপর আমি দাওয়াত পেতে থাকলাম পুরো ইউরোপের বিভিন্ন দেশে। বিভিন্ন কনফারেন্সে বক্তব্য রাখতে থাকলাম। চাইতে থাকলাম এক পৃথিবীর না জানা অন্যের বিচার। ইফরার প্রথম সাফল্য আসে আয়ারল্যান্ডেই। আয়ারল্যান্ডের আদালতে একটি বিল পাশ হয় এই FGM এর বিরুদ্ধে। ইফরাকে আয়ারল্যান্ডের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হয়। এর ঠিক 1 সপ্তাহ পরে আমাদের জন্য এসেছিল আর একটি সুখের খবর। সোমালিয়ান যত মেয়ে রিফিউজি ছিল সবাইকে অফিসিয়ালি আয়ারল্যান্ডের নাগরিকত্ব দেওয়া হয়। এখন তারা সবাই একজন আয়ারল্যান্ডের নাগরিক। তাদের এই বিশেষ দিনে আয়ারল্যান্ড সরকার তাদের জন্য অনুষ্ঠানেরও আয়োজন করে। ইফরার তার বান্ধবীরা আজ অনেক খুশি। তারা সেখান থেকে বের হয়। ইফরার বান্ধবী ইফরাকে বলে, আমি প্রথমে মিলান যেতে চাই। ইফরা বলে, আমি আমার আন্টিকে দেখতে USA তে যেতে চাই। তারা দুজন খুশিতে অনেক মজা করছিল। তারা দুজন নাচছিল আর চিৎকার করে বলছিল, আমরা এখন আয়ারল্যান্ডের নাগরিক। কিন্তু ইফরা যখন বাসায় এসে তার ল্যাপটপটি হাতে নেয় তার মুখটা একদম চুপসে যায়, কারণ অনেক সোমালিয়ান ইফরার কাজের জন্য ইফরাকে মেসেজ করে হুমকি দিচ্ছে। ইফরা কাঁদছিল। তখন তার বান্ধবী বলে, এগুলো নিয়ে ভাবিস না, এই যে দেখ তোর আন্টিও তোকে একটি মেসেজ দিয়েছে। ইফরা তার আন্টির মেসেজটি পড়তে শুরু করে। ডিয়ার ইফরা, তুমি আয়ারল্যান্ডের নাগরিক হয়েছে শুনে খুশি হলাম। আমি আমেরিকা থেকে সোমালিয়া চলে যাচ্ছি। আমাদের পরিবারের অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার ভাই যুদ্ধে মারা গিয়েছে, আর তোমার একটি বোন এখন ইতালিতে আছে। আমি জানতে পেরেছি তোমার বাবা একটি আশ্রয় কেন্দ্রে নিজের নাম রেজিস্টার করেছে। আমি সেখানে
যাচ্ছি সাবেকে খুঁজে বের করতে। তুমি যখন আমার এই মেসেজটি পড়ছো ততক্ষণে আমি মগাদিশুর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। নিজেকে সাবধানে রেখো, কারণ তোমার এই আন্দোলন তোমার দেশের মানুষ এবং তোমার পরিবারের মানুষরা পছন্দ করছে না। এতগুলো বিষয়ের মধ্যে আমার জন্য ভালো খবর কি ছিল জানেন? আমার বাবা এখনো বেঁচে আছে। তাই আমি ওই সময় ডিসিশন নিয়েছিলাম আমাকে যে করেই হোক না কেন মগাদিশুতে আবারও যেতে হবে। পরের দৃশ্যে আমরা সেই হাসানকে দেখতে পাই যে ইফরাকে আয়ারল্যান্ডে পৌঁছে দিয়েছিল। সে দূর থেকে ইফরাকে ফলো করছিল। ইফরা তার বান্ধবীর সাথে যাওয়ার সময় তার ফোনে একটি কল আসে। ইফরা জানতে পারে তার মগাদিশু যাওয়ার প্লেনের টিকিট স্পন্সর করেছে টার্কিশ এয়ারলাইন্স, আর এই যাত্রায় সে একজন ইউনিসেফের প্রতিনিধি। এত বড় একটি খবর শুনে ইফরা অনেক খুশি হয়। তখন পেছন থেকে হাসান এসে তাকে ডাক দেয়। হাসান ইফরাকে বলে, এটা তোমার জন্য শেষ ওয়ার্নিং। ভালো মেয়েরা কখনো বেশি কথা বলে না, তারা সবসময় চুপচাপ থাকে। যদি নিজেরা নিজের পরিবারের ভালো চাও তাহলে এখন থেকে চুপ হয়ে যাও। তুমি তোমার দেশ এবং সংস্কৃতিকে অপমান করছো। ইফরা বলে, আমি আগেও বলেছি, এখনো বলবো এবং ভবিষ্যতেও বলবো, আমি কাউকে ভয় পাই না। আর যদি আপনার কথা না শুনি তাহলে কি করবেন? হাসান ইফরাকে বলে, তাহলে এই ঠোঁট দুটো সেলাই করে দিব। এটা বলে হাসান সেখান থেকে চলে যায়। এরই মধ্যে ইফরার বান্ধবী সেখানে চলে আসে। ইফরা দৌড়ে তার কাছে চলে যায়। ইফরা অনেক ভয় পেয়েছে। তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, লোকটা তোকে কি বলছিল? দৃশ্য পরিবর্তন হয়। ইফরার ফোনে একটি কল আসে। আজ ইফরা মগাদিশুর উদ্দেশ্যে রওনা হয়েছে। ফোনের ওপাশ থেকে ইফরাকে জানানো হয় এফজিএম এর বিষয়টি ইউরোপিয়ান আদালতে তোলা হবে। সেখানে ইফরাকে সাক্ষী দিতে হবে, বলতে হবে তার গল্প। নিজ দেশে ফিরে যাবার আগে এমন একটি সংবাদ ইফরার মুখে হাসি ফোটায়। ইফরা ব্যাকগ্রাউন্ড থেকে বলছিল, আমি প্রথম লিগালি কোনো প্লেনে উঠলাম আমার সত্যি পরিচয় দিয়ে। ইফরা মগাদিশুতে পৌঁছে যায়। ইউনিসেফের গাড়ি সেখানে তার জন্য অপেক্ষা করছিল। একজন স্বেচ্ছাসেবী কর্মী ইফরাকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসে একটি রিফিউজি ক্যাম্পে। এখানে প্রায় 10,000 সোমালিয়ান আশ্রয় নিয়েছে, আর সেই সংখ্যাটা প্রত্যেক দিনই বাড়ছে। ইফরা তার ড্রেস আপ কিছুটা চেঞ্জ করে, কারণ সে এই দেশেরই মেয়ে। সে বিদেশি হয়ে এই মানুষগুলোর সাথে কথা বলতে চায় না। এরপরে ইফরাকে গাড়িতে করে নিয়ে আসা হয় মূল ক্যাম্পে। সেখানে ছিল শত শত ছোট ছোট ঘর। ইফরা চারদিকে তাকাচ্ছিল আর হাঁটছিল, আর কাউকে দেখলে সে সালাম দিয়ে জিজ্ঞেস করছিল তার বাবার নাম, যে এই নামে কেউ এখানে আছে কিনা। কিন্তু কেউই আসলে তার বাবাকে চিনতে পারে না। ইফরা অনেকের কাছেই জিজ্ঞেস করে, কিন্তু শেষ পর্যন্ত সে তার বাবাকে খুঁজে পায় না। তখনই সে কিছুটা দূরে দুটো বাচ্চা মেয়েকে খেলতে দেখে। ইফরার তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ইফরা হাসি মুখে তাদের কাছে যায়, আর তাদের মতো করেই তাদের সাথে খেলতে থাকে। ইফরা তাদের কাছ থেকে জানতে পারে আগামী শুক্রবার তাদের এফজিএম ডে। তাই বাচ্চা দুটো খুবই এক্সাইটেড, কারণ ওরা এখনো বাস্তবতা জানে না। ওরা জানে এটা ওদের জন্য উৎসবের দিন, ওরা নতুন জামা পাবে। ইফরা তাদের কাছ থেকে হাসি মুখে বিদায় নেয় ঠিকই, কিন্তু তার মনের মধ্যে এক চিন্তার পাহাড় চলছিল। ইফরা যে বিষয়টি নিয়ে লড়াই করছে, আগামী শুক্রবার তার চোখের সামনে সেটা ঘটতে যাচ্ছে। ইফরা ওই বাচ্চা মেয়ে দুটোকে বাঁচাতে চায়। এরপর ইফরা তার সেই পুরনো স্মৃতি বিজড়িত শহরে ফিরে আসে, যেখানে সে ছোট থেকে বড় হয়েছিল। ইফরাদের সেই পুরনো বাড়ির সামনে তার বাবা বসেছিল। ইফরা ধীর পায়ে তার বাবার সামনে আসে। বাবা তার মেয়েকে প্রথমে চিনতে পারে না, কিন্তু ইফরার মুখ দেখে সে পরক্ষণেই বুঝতে পারে এটা তার মেয়ে। বাবা তার মেয়েকে জড়িয়ে ধরেন। ইফরা অনেক কাঁদছিল। এরপর বাবা ইফরাকে নিয়ে বাড়ির দোতলায় যান। এই ঘর ইফরার অনেক পরিচিত, আর কেন তা আপনারা জানেন। ইফরার বাবা ইফরাকে চা খেতে দেয়, আর তিনি তার মেয়েকে জানান তোমার দাদি অনেক অসুস্থ, পাশের রুমে সে শুয়ে আছে। ইফরা তার দাদির সাথে দেখা করতে যায়। সে তার দাদিকে আস্তে করে ডাক দেয়। ইফরার দ্বিতীয় ডাকে তিনি ওঠেন, আর ইফরাকে দেখেই তিনি অনেক রেগে যান। বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো আমি জানি। আমাকে তো এটাই জিজ্ঞেস করতে এসেছো যে তোমার বিশের সঙ্গে আমি কেন কেটেছিলাম। আমার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই, তুমি এখান থেকে চলে যাও। ইফরা তখন ব্যাকগ্রাউন্ড থেকে বলে, আমি আসলে আমার দাদিকে এই প্রশ্নগুলো করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। ইফরা সেখান থেকে বের হয়ে যায়, আর সেখান থেকে সে সরাসরি চলে আসে সোমালিয়ার ওমেন এবং হিউম্যান রাইটস বিষয়ক মন্ত্রীর কাছে। মন্ত্রী খুব ভালোভাবে ইফরাকে স্বাগতম জানায়, কারণ সে খুব ভালোভাবে ইফরাকে চেনে। ইফরা মূলত আগামী শুক্রবার যে দুটো বাচ্চার এফজিএম করা হবে তাদের জন্য সাহায্য চাইতেই মন্ত্রীর কাছে এসেছে, কিন্তু মন্ত্রী তাকে সরাসরি জানিয়ে দেয় এটা তাদের দেশের সংস্কৃতি। এ বিষয়ে তিনি সাধারণ মানুষকে কিছুই বলতে পারবেন না। ইফরাও তাকে হাসি মুখে জানিয়ে দেয় সেও চুপ করে বসে থাকবে না। ইফরা সেখান থেকে এক বুক ভরা হতাশার ক্ষোভ নিয়ে বেরিয়ে আসে। রাতের খাবারটা সে তার বাবা মায়ের সাথে তাদের বাসায় খায়। বাবা তাকে অনেকটা রাগান্বিত সুরেই বলে, কি এমন কাজ করছো যে বাবা মায়ের সাথেই থাকতে পারবে না। ইফরা তার পাসপোর্টটি তার বাবাকে দেখায়, আর বলে আমি এই দেশে সোমালিয়ান হিসেবে আসিনি, আমি এখানে একজন আয়ারল্যান্ডের নাগরিক হিসেবে এসেছি, আমাকে অনেক কিছুই মেনে চলতে হয়। ইফরা সেখান থেকে চলে যায়। তার বাবা মা মনে মনে অনেক কষ্ট পান। পরদিন খুব ভোরবেলা ইফরা তার সেই পরিচিত সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ছে তার। সেখান থেকে সে সরাসরি তার বাসায় তার দাদির রুমে আসে। সে চুপচাপ বসেছিল। দাদি এসে তার সামনে বসে। ইফরাজ তার দাদিকে জিজ্ঞেস করে, দাদি কেন কেটেছিল ওদিন আমাদের, কেন কাটতে হয়? আমার মাকেও তো কাটতে হয়েছে, আমাকে, আমার ছোট বোনকে। এখানের ভবিষ্যৎ প্রজন্মের
ভাগ্য একই আছে, কেন দরকার, কি জন্য দরকার? দাদি শুধু বলে এটা নিয়ম। ইফরা দাদিকে বলে এটা কেমন নিয়ম, কে তৈরি করেছে নিয়ম? ইফরা তার চোখের পানি ছেড়ে দেয়। দাদি তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। দৃশ্য পরিবর্তন হয়। আজ শুক্রবার ইফরা তার সাথে থাকা ডলারগুলো নিয়ে বেরিয়েছে সেই রিফিউজি ক্যাম্পের দিকে। ইফরা প্রথমে মেয়ে দুটোর মাকে যে বুঝাতে থাকে এফজিএম এর ক্ষতি সম্পর্কে, কিন্তু এই বিষয়ে ডাক্তার ইফরাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মহিলাদের বলে ওনার সাথে কোনো কথা বলবে না। বাচ্চা দুটোকে একটি ছোট্ট ঘরে ঢোকানো হয়। বাচ্চাদের মায়েরাও ওই ঘরের মধ্যে ঢোকে আর লুকিয়ে ইফরাও তাদের মধ্যে ঢুকে যায়। সেখানে সে তাদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কেউই ইফরার কথা কোনো পাত্তা দেয় না। তাই সে বাধ্য হয়ে অন্য একটি উপায় বেছে নেয়। ইফরা তাদের বলে আমি আপনাদের $100 দিব যদি আপনারা আপনাদের বাচ্চাদের এফজিএম না করান। $100 এদের জন্য অনেক বেশি টাকা। সবাই এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু ইফরা তাদের বলে আমি আপনাদের কিভাবে বিশ্বাস করব? তাই আপনারা কুরআন শরীফ ছুঁয়ে আমাকে ওয়াদা করবেন। ইফরা একটি কুরআন শরীফ নিয়ে আসে। সেই ডাক্তার সহ বাচ্চাদের গার্জিয়ানরা সবাই ছুঁয়ে শপথ করে আর ইফরা প্রত্যেকে $100 করে দেয়। বেঁচে যায় ওই বাচ্চা মেয়ে দুটোর জীবন, বেঁচে যায় তাদের শৈশব। ইফরা এতক্ষণ তার জীবনের এই পুরো গল্পটি ইউরোপিয়ান আদালতে বলছিল। ইফরা তার কথা শেষ করে এটা বলে আমি চাই আমার জীবনের গল্পটা আফ্রিকান মেয়েদের জন্য বাস্তবতা না হয়ে গল্প হোক। বন্ধ হোক এফজিএম। পার্লামেন্টে থাকার সবাই হাততালি দেয় আর আদালত ঘোষণা করে আজ থেকে ফেব্রুয়ারির 6 তারিখ নো টলারেন্স ফর এফজিএম ডে ঘোষণা করা হলো। আদালতে থাকা বিভিন্ন দেশের প্রতিনিধি সবাই এবার দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। সোমালিয়ান রাষ্ট্রদূত সেখানে ছিল। সে উঠে দাঁড়ায় আর সবার উদ্দেশ্যে বলে ইফরা এখন একজন আয়ারল্যান্ডের নাগরিক। এবার ইফরার দিকে তাকিয়ে বলে ইফরা তুমি আয়ারল্যান্ডের নাগরিক হলেও আমার কাছে গার্ল ফ্রম মোগাদিশু। সে ইফরাকে জড়িয়ে ধরে আর ইফরা বিজয়ের হাসি হাসে। চারদিক হাততালিতে ফেটে পড়েছে আর এই দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই হচ্ছে সেই সত্যিকারের ইফরা। তাকে সোমালিয়ান সরকার 2014 সালে নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নেয় তাদের দেশ থেকে পুরোপুরি এফজিএম শেষ করার জন্য। আর তখন লেখা ওঠে সত্য এটাই, এখনো 3 মিলিয়ন বাচ্চা রিস্কে আছে এফজিএম এর। 200 মিলিয়ন নারী এফজিএম এর ক্ষত বয়ে বেড়াচ্ছে। ইফরা এবং তার ফাউন্ডেশন আশা করে 2030 সালের মধ্যে তারা আফ্রিকাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। এই নির্মম সত্য ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই দোয়া করবেন তাদের জন্য যেন আফ্রিকা তথা সোমালিয়ার ওই মেয়েগুলো এই অভিশাপ থেকে মুক্তি পায়। কারণ